তাকে আপনারা বলেন সুপারস্টার। কিসের সুপারস্টার? এর প্রশ্নবিদ্ধ। 2016 সালে অপারেশন অগ্নিপথ একটি সিনেমা জয়েন্ট ভেঞ্চারে বিটুইন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে হওয়ার কথা ছিল এবং প্রাথমিক পর্যায়ে তাদের ভার্বাল চুক্তির মাধ্যমে মামলাটা হয়েছে। পরে যেই ভার্বাল চুক্তিতেই এখানে দুইটি কোম্পানি, একটি হলো সিনেফ্লেক্ট অস্ট্রেলিয়ান ইনকর্পোরেটেড কোম্পানি, আর একটা বাংলাদেশের ভার্টেক্স, এই দুজনের মধ্যে একটা ভার্বাল চুক্তি হয় প্রথম 2016 সালে। আমি সংক্ষেপে বলছি। তারপর দিস কন্ট্রাক্ট ওয়াজ রিডিউসড ডাউন ইন রাইটিং 2017 সালের 7ই আগস্ট। এরপরে ওইখানে সিনেফ্লেক্টের দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ান পার্ট অফ দি শুটিং এবং যেইভাবেই হোক অনেক আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে সেই শুটিংটা শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশি পার্ট যেটা ভার্টেক্স ওয়াজ রেসপন্সিবল সেটা আর আগাচ্ছিল না। এবং বিভিন্ন কারণে আমার ক্লায়েন্টের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে শাকিব খান ওয়াজ টেকেন অ্যাজ এ মেইন রোল প্লেয়ার, মানে লিড রোলটা তার ছিল। তিনি যথাসময়ে সময় দিচ্ছিল না, শিডিউল দিচ্ছিল না, এই জন্য আমার ক্লায়েন্ট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বাট গত মার্চ মাসে তিনি এসেছিলেন একজন সমাজসেবী হিসেবে আমাদের শিশু হাসপাতালে। অস্ট্রেলিয়া থেকে একজন পার্লামেন্টেরিয়ান সহ এসেছিলেন শিশু হাসপাতালে ডিসেবল চিলড্রেনদের জন্য কিছু হুইল চেয়ার দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তখন বাইদাবাই তিনি এই শাকিব খানের সাথে যোগাযোগ করেছে এবং তারা এই বিষয় নিয়ে বিভিন্নভাবে বসার চেষ্টা করছে। এর আগে তিনি যেহেতু কোনোভাবেই শাকিব খানের কাছ থেকে শিডিউল পাচ্ছিলেন না এবং চলচ্চিত্রটি সঠিক সময়ে সম্পাদন করতে পারছিলেন না, তখন তিনি বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম প্রোডাকশন ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনে সহায়তা কামনা করেছেন এবং বলেছেন যে তোমাদের মাধ্যমে যদি আমাদের এই শিডিউলটা নেওয়া যায়, বিকজ আরও যেন অধিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে। মানে দ্য মেইন পয়েন্ট স্টার্টেড ফ্রম দ্যাট, বিকজ উনি যখন ওনাদের প্রফেশনাল বডিতে গিয়েছে, এরপরে দিন তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছে যে এই বিষয়টা সমাধান করবে বসে। এরই মধ্যে ওনার বাংলাদেশের ভিজিট যেই মেইন পারপাস এসেছিলেন সেটা সংক্ষিপ্ত হয়ে এসেছিল, বিকজ 16 তারিখে তারা বসেছিল, 17 তারিখে মাত্র একজন এবং 18 তারিখে তার প্লেনের রিটার্ন টিকিট ছিল, তিনি চলে গেছেন। টু অ্যান আটার সারপ্রাইজ মাই ক্লায়েন্ট ফাউন্ড আফটার রিটার্নিং টু অস্ট্রেলিয়া যে তার বিরুদ্ধে টেলিভিশনে মানহানিকর বক্তব্য দিয়েছে, তাকে বাটপার বলা হয়েছে, তাকে কি প্রতারক, ভুয়া প্রযোজক। আপনারা সবাই সাংবাদিক, আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের প্রফেশনাল বডিতে আপনাদের রেজিস্ট্রেশন আছে। আমি যদি আপনাদেরকে বলি ভুয়া সাংবাদিক, এর চাইতে বেইজ্জতির কথা হইতে পারে? যদি আপনারা সত্যি সাংবাদিক হতেন, আমি একজন লয়ার, লাইসেন্সধারী লয়ার, আমাকে যদি বলা হয় ভুয়া লয়ার, এর চাইতে বড় বেইজ্জতি আর হইতে পারে না। তিনি একজন প্রতিষ্ঠিত প্রযোজক এবং প্রযোজক সমিতি তাকে লাইসেন্স দিয়েছে, তাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে। তাকে এই কেসটা নেওয়ার আগে আমি গেলে ভেরিফাই করেছি। তাহলে উনি যে একজন প্রযোজক, তার এই পরিচয়টা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে পুরা প্রযোজক সমিতিটাই তো প্রশ্নবিদ্ধ। 1, 2 নম্বর, উনি যে ভুয়া প্রযোজক বলেছে এটা অত্যন্ত মানহানিকর। দ্বিতীয়ত, তাকে বলেছে তিনি পালিয়ে গিয়েছেন, তার প্রাইমারি প্লেস অফ রেসিডেন্স ইজ ইন অস্ট্রেলিয়া। তবে ওইখানে উনি সমাজ সেবার কাছে শিশু হাসপাতালে হুইল চেয়ার দিতে আসছে, উনি রিটার্ন টিকিট যেভাবে আছে সেভাবেই গেছে। এবং 16 তারিখে রেস্টুরেন্টে তার সাথে যখন শাকিব খান, অপু বিশ্বাস এবং আমার খসরু সাহেব, এই যে প্রযোজক সমিতির সাবেক সভাপতি, তারা বসেছে, সেখানে খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আলোচনা হয়েছে। এবং তিনি কি করলেন, তিনি টেলিভিশনে বললেন তিনি পলাতক। এবং সেই স্প্যারো রেস্টুরেন্টে তাদের সাথে ডিনার করা বা আলোচনার সময় তিনি কিন্তু বলেছেন যে আমার হাতে সময় কম, আমার রিটার্ন টিকিট করা আছে এবং আমি 18 তারিখে চলে যাব অস্ট্রেলিয়ায়। এবং খুব সুচতুরভাবে শাকিব খান সেই সুযোগটি গ্রহণ করেছেন। এটাকে আমি বলবো এবং দ্ব্যর্থহীনভাবে বলবো, তিনি শাক দিয়ে মাছ ডাকতে চেয়েছিলেন এবং শাকের ভিতরে কি মাছ সময় হয়েছিল আমরা সেটা বলবো আপনাদেরকে। এবং তিনি যখন জানলেন যে তিনি অলরেডি এয়ারপোর্টে চলে গেছেন অস্ট্রেলিয়ায় ডিপার্ট করার জন্য, ঠিক সেই অপরচুন মোমেন্টে তিনি গুলশায় থানায় গেলেন 11টা বাজে। তার ফ্লাইট ডিপার্চার ছিল রাত 1টা, অর্থাৎ 19 তারিখ পরে যায় 12টার পরে। এবং আপনারা জানেন 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হয়। 3 ঘন্টা আগে তিনি এয়ারপোর্টে গিয়েছেন এবং তিনি 11টার সময় গুলশান থানায় গেলেন। ফরচুনেটলি গুলশান থানা তার মামলাটা সম্ভবত বুঝতে পেরেছে যে দ্যার ইজ নো প্রাইম অফিসে, সেখানে ডিক্লাইনে তিনি আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। এর ভিতরে নিশ্চয় অনেক কাহিনী আছে, সময় এবং সুযোগ আরও আসবে, তখন আমরা সেটা বলবো। কিন্তু তিনি মামলা দিতে ব্যর্থ হয়ে তার ক্ষোভ আপনারা দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, তার মুখের ভাষা অত্যন্ত উদ্ধত্তপূর্ণ। তাকে আপনারা বলেন সুপারস্টার। কিসের সুপারস্টার? এর প্রশ্নবিদ্ধ।
একজন সুপারস্টার যদি সত্যি হয়, তার আচরণ, তার চলনে বলনে খুবই অমায়িক একটা আচরণ থাকবে, তার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম হতে পারে। আমার ক্লায়েন্ট মিস্টার রহমতুল্লাহ এবং তার ভাইরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, শুধু তিনি ইন্ডিভিজুয়ালি হার্ট হয় নাই, তার পুরো ফ্যামিলি আঘাত পেয়েছে এবং আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, এবং তার দুটি ভাই মুক্তিযোদ্ধা। সুতরাং আপনারা বুঝতে পারছেন তার যে কমেন্টটা সাকিব খানের, তাদেরকে কীভাবে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি তাদের ফুল ফ্যামিলি মেম্বারকে আহত করেছে। এবং সেই প্রেক্ষিতে তিনি সেই অস্ট্রেলিয়া থেকে আমাকে বলেছে তাকে একটা লিগ্যাল নোটিশ দেওয়ার, লিখিতভাবে অথরিটি দিয়েছে। আমি তাকে লিগ্যাল নোটিশ দিয়েছি। এই যে লিগ্যাল নোটিশটা আমি দিয়েছি আমার ক্লায়েন্টের পক্ষ থেকে, দ্যাট ওয়াজ অ্যানাদার অপরচুনিটি গিভেন টু হিম, হি ডিড নট অ্যাভেল দিস অপরচুনিটি। আরেকটি কথা, প্রযোজক সমিতির কাছে যে তিনি বলেছেন আপনাদের সাংবাদিকদের একটা অ্যাসোসিয়েশন আছে না, আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয় না, আপনারা ঝগড়া বিবাদ হলেই কি থানায় চলে যান, আপনারা ঝগড়া বিবাদ হলেই কি আপনারা কোর্টে চলে যান, আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে না, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, সেখানে সেখানে একটা আলোচনা আমাদের সময় তিনি কিন্তু সেটাই করেছিল। ফার্স্ট অপরচুনিটি ওয়াজ গিভেন টু হিম টু রিজলভ দিস প্রবলেম। সেখানে কিন্তু তাদের প্রফেশনাল বডি যে প্রযোজক সমিতি, সেই সুযোগ তিনি নেন নাই। সেকেন্ড অপরচুনিটিটা আমরা দিয়েছি, লিগাল নোটিশ দিয়েছি যে আপনি যেই আচরণ করেছেন, যেই মন্তব্য করেছেন, দিস ইজ ডেরোগেটরি, হিউমিলেটিং এবং সেটা খুবই আনফর্চুনেট, আপনি ক্ষমা প্রার্থনা করেন 3 দিনের মধ্যে, এবং আমরা কিন্তু সেটা সুযোগ দিয়েছি। সেই সুযোগটিও তিনি নেন নাই। প্রযোজক সমিতি থেকে তাকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর চিঠি দেয়। আমি কথা বলেছি প্রযোজক সমিতির যে বর্তমান প্রশাসক, সে বলেছে আমরা চিঠি দিয়েছি, তিনি কখনো উত্তর দেন না। আইনের প্রতি অশ্রদ্ধাশীল ব্যক্তির প্রতি আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি, তিনি সুযোগটি নেননি। এরপরে তিনি কী করলেন, আইনের গত নোটিশের তিনি উত্তর দেন নাই। প্রযোজক সমিতির যেই চিঠি দেওয়া হয়েছে কারণ দর্শানোর 7 দিন সময় দিয়েছে, সেখানে তুমি কোনো ভূক্ষেপই করেন নাই। তিনি করলেন কি, আমার লিগ্যাল নোটিশ পেয়ে লিগ্যাল নোটিশ তিনি পাইলেন রাত 8টা 21 তারিখে, 23 তারিখে দিয়ে তিনি একটা মামলা করে দিলেন আমার ক্লায়েন্টের বিরুদ্ধে। আরেকটা অপরচুনিটি, বিকজ নোয়িং ফুলি ওয়েল যে আমার ক্লায়েন্ট তখন অস্ট্রেলিয়া। এরপরে মামলা করে দিলেন, আমরা পত্রিকার মারফতে জেনেছি। এরপরে I talked to my client and he said yes, I will come back to my motherland, I will face, and not only that, I will also fight this case. Not only I will contest, আমারও নিজেরও কিছু মামলা মোকদ্দমা আছে। তিনি যেন সহজ পথে আসলো না, তাহলে আমাদের আদালতের আইনের আশ্রয় নিতে হবে। এটা হলো সংক্ষেপে বললে অনেক বলা হয়ে গেছে, বিকজ এটার ভলিউম এত বেশি, এত অল্প সময় বলা যায় না। আমি বিশ্বাস যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছেন। এই হলো ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যেটা করেছি, আমাদের লিগ্যাল নোটিশের উত্তর যথাসময়ে আমরা পাইনি। এরপরে আমরা বাধ্য হয়ে আমরাও আদালতে গিয়েছি। আমরা 15 তারিখে, এপ্রিলের 15 তারিখে একটা মামলা করেছি। 499 দণ্ডবিধির 499 ধারার সংজ্ঞা অনুযায়ী 500 এবং 501 ধারায় আমরা মামলা করেছি। এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা সামানও চাই নাই, আমরা আদালতের উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি তার লয়ার হিসাবে আমি একটি আবেদন রেখেছি আমার বিজ্ঞ আদালতে, যে আমার মক্কেল মিস্টার রহমতুল্লাহ ট্রাভেল অল দি ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া, হি ইজ এ ল অ্যাবাইডিং সিটিজেন, এবং তিনি এসেছেন, তার কাজের ক্ষতি হচ্ছে, সবই হচ্ছে। এই জন্য মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়, মাননীয় আদালতকে আমি সেই আর্জিটি রেখেছি। তারপরে মাননীয় আদালত, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই পিবিআইতে সেটা তদন্তের জন্য দিয়েছেন, এবং আমরা আশাবাদী। এই হলো আমাদের সংক্ষিপ্ত সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।